নমস্কার, আমি ইলমাস সৈয়দ আর আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি এক্সক্লুসিভ। আজ আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে চিরতরে বদলে দিতে পারে। আপনারা হয়তো ভাবছেন যুদ্ধের ময়দানে কামান আর ট্যাঙ্কের লড়াই সব থেকে ভয়ঙ্কর। আসলে না, আধুনিক যুগে সব থেকে বড় অস্ত্র হলো জল। আপনি ক্লাইমেট চেঞ্জের কথা মানুন আর না মানুন, জল এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে দামি অস্ত্র। আচ্ছা, ভারত কি সত্যি পাকিস্তানকে বিনা যুদ্ধে হারিয়ে দেওয়ার কোনো মাস্টার প্ল্যান তৈরি করে ফেলেছে? উত্তরটা আজকের এপিসোডে পাবেন। সবসময় গোলা বারুদ নিয়ে যুদ্ধ করতে হয় না, মাথা দিয়ে কূটনৈতিক চালে যুদ্ধ করলেও শত্রুকে হারানো যায়। আচ্ছা, আপনি কি জানেন হিমালয়ের গভীরে তৈরি হওয়া একটি গোপন সুড়ঙ্গ কিভাবে পাকিস্তানের অস্তিত্ব শেষ করে দিতে পারে? কেন দিল্লির এই এক চালে ঘুম উড়েছে ইসলামাবাদের? আজকের এই স্পেশাল এডিটোরিয়ালে আমরা সেই সত্য উন্মোচন করব। ভারতের হাতে এখন এমন এক ক্ষমতা যা দিয়ে তারা চাইলে পাকিস্তানের ফসলের মাঠকে একেবারে মরুভূমি বানিয়ে দিতে পারে। শস্য শ্যামল সেটা ভারত। পাকিস্তানও কিন্তু বেঁচে থাকার জন্য শস্যের ওপরই আভারী। শস্য তাদের প্রয়োজন। তাদের শস্য মাঠকে কিংবা তাদের কৃষির মাঠকে মরুভূমি বানিয়ে দেওয়ার অস্ত্র আমাদের হাতে আছে। সেটা নেপাম বম কিংবা হাইড্রোজেন বমের মতো কোনো বোমা নয়, সেটা একটা সুড়ঙ্গ এবং একটা কূটনৈতিক চাল। গত কয়েক দশক ধরে ভারত নরম নীতি নিয়ে চলেছে, কিন্তু 2014 পর থেকে কিন্তু সবটা পাল্টে গেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আন্তর্জাতিক মহলে কান্নাকাটি করছেন, কিন্তু ভারত সাফ জানিয়ে দিয়েছে এক ফোঁটা জলও আর ওদিকে যাবে না। আচ্ছা, আপনি হয়তো বলতে পারেন ভারতের কি মানবিকতা নেই? নিশ্চয়ই আছে। তাহলে এমন কঠোর অবস্থান কেন? মনে রাখবেন, অপারেশন সিঁদুর ছিল শুরুয়াত মাত্র। আসল যুদ্ধটা কিন্তু এখন মাটির নিচে ওই পাহাড়ি সুড়ঙ্গর ভেতর চলছে। এই কঠোর মনোভাব কারণ আমরা সহজভাবে স্পষ্টভাবে বলে দিয়েছি, যতক্ষণ না সন্ত্রাসবাদকে পাকিস্তান নিজের মাটি থেকে শেষ করবে ততক্ষণ ভারত সহানুভূতির কোনো হাতই বাড়াবে না। এবং এটা দরকার, জানেন তো, কারণ নিরীহ মানুষ মরবে আমাদের দেশে, বোম বিস্ফোরণ হবে আমাদের দেশে, জঙ্গিরা এসে খতম করবে আমাদের দেশের মানুষকে, শহীদ হবে আমাদের জওয়ানরা। আর কতদিন? ন্যারেটিভ পাল্টানো তো দরকার। আর ন্যারেটিভ এবার পাল্টাবে। এবার জল তখনই দেওয়া হবে যখন পাকিস্তান নিজের দেশ থেকে সন্ত্রাসবাদী জঙ্গি ঘাঁটিগুলোকে শেষ করবে। আর আমরা কিন্তু শুধু ইন্দাস ওয়াটার ট্রিটি কিংবা সিন্ধু জল চুক্তির কথা বলছি না। আজকের প্রতিবেদনে আমরা দেখাবো ভারতের সেই সিক্রেট মাউন্টেন টানেল প্রজেক্ট যা পাকিস্তানকে আক্ষরিক অর্থেই ভাতে মারে। একটু পিছনে ফিরে দেখা যাক। 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি বা ইন্দাস ওয়াটার ট্রিটি সই হয়েছিল। নেহেরু এবং আইয়ুব খান এই চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী পূর্বের 3টি নদী রাভি, ব্যাস এবং শতদ্রু ব্যবহার করার অধিকার ভারতের, আর পশ্চিমের 3টি নদী সিন্ধু, জিলাম এবং চেনাব পাকিস্তান পায়। কিন্তু গত কয়েক বছরে এই পরিস্থিতি বদলেছে। বিশেষ করে এপ্রিল মাসের পহেলগাম জঙ্গি হামলার পর ভারত এই চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট বলেছেন, রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না। দেখুন একবার প্রধানমন্ত্রীর সেই ঐতিহাসিক মন্তব্য, রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না। দেখুন, आतंक को और आतंकी को पालने पोसने वालों को, आतंकियों को ताकत देने वालों को अब हम अलग अलग नहीं मानेंगे। वो मानवता के समान दुश्मन है। भारत ने तय कर लिया है, खून और पानी एक साथ नहीं बहे। भारत ने तय कर लिया है, खून और पानी एक साथ नहीं बहे। খুব সহজ কথা, রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না। আজকেও আমাদের দেশের এক বীর জওয়ান, এক সেনা জওয়ানের রক্ত ঝরেছে।
হওয়ালদার গজেন্দ্র সিং তিনি শহীদ হয়েছেন। আজকেও যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন সেটা কিস্তওয়ারের ছবি, জম্মু কাশ্মীরের কিস্তওয়ারের ছবি। গত 48 ঘন্টা ধরে সেখানে 3 জন জৈশ-এ মোহাম্মদের জঙ্গি লুকিয়ে রয়েছে। আর শুধু লুকিয়ে নেই, এই 3 জন জঙ্গি রীতিমতো 7 জন ভারতীয় সেনাকে ঘায়েল করেছে। একজন ভারতীয় সেনা জওয়ান মারা গিয়েছে, সেই ছবিটাও দেখাবো। একটি এই ভারতীয় সেনা জওয়ান হাওলদার গজেন্দ্র সিং স্পেশাল ফোর্সেসের, উনি আজ বীরগতি প্রাপ্ত করেছেন, কিংবা সর্বোচ্চ বলিদান দেশের জন্য দিয়েছে। ঝরছে তো, আমার দেশের সেনা জওয়ানের রক্ত ঝরছে, আমার দেশের মানুষের রক্ত ঝরছে। ভারতীয় সেনা আজকে কাশ্মীরে যে অপারেশন করেছে, সেই অপারেশনে একটা জৈশ-এ মোহাম্মদের হাইড আউট পর্যন্ত বাস্ট করেছে, যেখানে এই জঙ্গিরা থাকছিল, খাচ্ছিল, রান্না করছিল। সেই ছবিটাও দেখুন, সেই ছবিটাও দেখাবো। আজকে এই নিয়ে বিকেল 6:30টার সময় আমরা স্পেশাল এক্সক্লুসিভ একটা বুলেটিনও করেছিলাম। তাই বলছি, এখনো পর্যন্ত পাকিস্তান এই প্রক্সি ওয়ারের নামে একাধিক জঙ্গিকে ভারতে পাঠিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, গতকাল পিওকে কিংবা পাক অধিকৃত কাশ্মীর থেকে এক লস্করে তৈবার জঙ্গি, আসিফ বলে তার নাম, তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও আমাদের কাছে রয়েছে, সেই ভিডিও দেখবেন কি বলছে। সরাসরি বাংলাদেশের হাদি, ওসমান হাদি এবং ওসমান হাদি, আজ সন্ধ্যে 6:30টার সময় আমরা এই গোটা প্রতিবেদন দেখিয়েছি আপনাদের। ওসমান হাদি যে আসলে একজন পাকিস্তানের এজেন্ট, সেটা আজ প্রমাণিত ওই মীর আসিম নামে ওই জঙ্গি লস্করে তৈবার কমান্ডারের বক্তব্যতে। যে কমান্ডার যে আমির জিয়া, সেই কমান্ডারের নাম, যে কমান্ডার আবার গজওয়ায়ে হিন্দের স্বপ্ন দেখাচ্ছে, আবার বলছে ভারতকে ভাগ করতে হবে, কাশ্মীরকে ভাগ করতে হচ্ছে। এই হচ্ছে সেই ছবি। শুনুন কি বলছে, শুনুন। 2 मिनट के अंदर मैं ये बात कहना चाहता हूं कि ये हमारे पड़ोस में बैठा खाएगा पुजारी, ये तो कभी अपने मोर्चों से सर नहीं उठाया करता था। आज इधर से आ गई कि आज वो आजाद कश्मीर को फतह करने की बात करे। ये जरूरत किसने दी? ये मेरा सवाल है डॉक्टर साहब आपसे भी, और जनाबे रिजवान हमीद साहब आपसे भी, कि आज हमारी क़यादतें, आज हमारी सियासी क़यादतें कहां पे खड़ी है? ये तो बेस कैंप था, लेकिन ये कारोबारी मरकज बन गया। अब हम जिहादी जमातों को, अब हम सियासी जमातों को, अब हम दीनी जमातों को ये सोचना होगा कि हिंदुस्तान को तो फतह करना ही करना है, मकबूजा कश्मीर को तो आजाद करवाना ही करवाना है। ভাবুন অবস্থা, বুঝতে পারছেন কি অবস্থা? এই লোকগুলো এখনো ভারতের বিরুদ্ধে সন্ত্রাসের এলান করে যাচ্ছে। পাকিস্তানের মাটিতে বসে এটা হচ্ছে। তাই আবারও বলছি, জল এবং রক্ত একসঙ্গে বইতে পারে না। আজ কাশ্মীরে আমাদের সেনা জওয়ানের হওলদার গজেন্দ্র সিং, শহীদ হওলদার গজেন্দ্র সিংয়ের রক্তের প্রতিশোধ আমরা নেব। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, শো আগে নিয়ে যাব, কিন্তু তার আগে 10 সেকেন্ডের নীরবতা ফর দ্য ফলেন কমরেডস, ফর আওয়ার ফলেন মার্টার্স, যারা এই সারা জীবন, তাদের সারা জীবন আমাদেরকে, আমাদের সুরক্ষার জন্য নিজেদের প্রাণের আহুতি দেয়। 20 সেকেন্ডের ছোট্ট ছোট্ট নীরবতা।
लेडीज एंड जेंटलमैन, आज की शाम हविलदार गजेंद्र सिंह की नाम। রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না। ভারতের এই পরিকল্পনার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হলো একটি 14 কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ, যা হিমালয়ের বুক চিরে তৈরি করা হয়েছে পাকিস্তানকে তাদের যোগ্য জবাব দেওয়ার জন্য। ভাবুন একবার, একটা গোটা নদীকে পাহাড়ের ভেতর দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছে ইন্টার বেসিন ইন্দাস ওয়াটার ট্রান্সফার স্কিম। সূত্র মারফত জানা যাচ্ছে ভারত একটি 114 কিলোমিটার দীর্ঘ খাল তৈরির পরিকল্পনা করছে, যা সিন্ধু নদতন্ত্রের পশ্চিমের নদীগুলোর উদ্বৃত্ত জল পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানে নিয়ে আসবে। এল&টি সেই কোম্পানির মতো বড় সংস্থাকে দেওয়া হয়েছে এই প্রজেক্টের রিপোর্ট তৈরির দায়িত্ব। এই সুড়ঙ্গটি সিন্ধু নদের জলকে বিয়াস নদীর সঙ্গে যুক্ত করবে। পাহাড়ের পাথর যদি নরম হয় তবে পাইপ দিয়ে জল নিয়ে যাওয়া হবে, আর শক্ত পাথর হলে টানেল বোরিং মেশিন ব্যবহার করা হবে। কিন্তু জল তো ঘুরবেই, আর এই জল ঘুরিয়ে পাকিস্তানকে যোগ্য জবাব আমরা দেব। হাওলদার গজেন্দ্র সিংয়ের মৃত্যুর প্রতিশোধ আমরা নেব। এই কাজ 2028 সালের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, যাতে 2019-এর আগে উত্তর ভারত একটা বড় উপহার পায়। 2029-এর আগে যাতে একটা বড় উপহার পাওয়া যায়। কেন এই সুড়ঙ্গ নির্মাণকে বিশ্বের অন্যতম কঠিন ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ বলা হচ্ছে জানেন? এবং কিভাবে ভারত স্যাটেলাইটকে ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে এই কাজ শেষ করার পরিকল্পনা করছে জানেন? ভারতের জলশক্তি মন্ত্রী CR পাটিল অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা করেছেন যে সিন্ধু নদের এক ফোঁটা অতিরিক্ত জলও আর পাকিস্তানে যেতে দেওয়া হবে না। এর জন্য চেনাব নদীকে রাভি বিয়াস শতদ্রু সিস্টেমের সাথে যুক্ত করা হয়েছে। শুধু তাই নয়, সেগুলোর ওপর পাকিস্তানকে নির্ভরশীল ছিল, সেগুলোর গতিপথ ভারত বদলে দিচ্ছে। জম্মু কাশ্মীরের কাথুয়া জেলার উজ মাল্টিপারপাস প্রজেক্ট থেকে জল সরাসরি বিয়াস বেসিনে নিয়ে আসা হবে। এর জন্য প্রায় 4000 থেকে 5000 কোটি টাকা খরচ করা হচ্ছে। ভারত এখন নিজের ভাগের 100% জল ব্যবহারের দিকে এগোচ্ছে, যা আগে নষ্ট হয়ে পাকিস্তানে চলে যেত। বললাম না, রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না, বইতে দেবও না। আমরা সবসময় গোলা বারুদ দিয়ে যুদ্ধ করব না, যুদ্ধ করা যায়ও না। 2025-26 সালে দাঁড়িয়ে গোলা বারুদ কখনো সভ্য সমাজ কিংবা সভ্য দেশের রাস্তা হতে পারে না। কূটনৈতিক চাল আছে আমাদের, ইঞ্জিনিয়ারিং মার্ভেল আছে আমাদের। ভারতের মন্দিরগুলোর দিকে দেখুন, হাজার হাজার বছর পুরনের মন্দির, সেই স্থাপত্যগুলোর দিকে দেখুন, সেই প্রাসাদ, সেই কেল্লাগুলোর দিকে দেখুন। কোনো রকম বড় সরঞ্জাম, বড় মেশিন ছাড়া এগুলো নির্মাণ করেছিল ভারতীয়রা হাতে। পাহাড় তো খুব ছোট জিনিস। মাঝির কথা মনে আছে? মাঝি, দশরথ মাঝি, দ্য মাউন্টেন ম্যান অফ ইন্ডিয়া যাকে বলা হয়। নিজের স্ত্রী হাঁটতে পারে, রাস্তা যেতে পারছিল না বলে নিজের স্ত্রীকে ভালোবেসে একটা গোটা পাহাড় কেটে রাস্তা বানিয়েছিল। তাই ভারতের 100 কোটি জনতা হাওলদার গজেন্দ্র সিং এবং সেই সমস্ত ভারতীয় যারা পাকিস্তানি জঙ্গিদের হাতে খুন হয়েছে তাদের বদলা নেওয়ার জন্য একটা পাহাড় কাটতে পারবে না? আলবৎ পারবে। পাহাড় কেটে এই সুড়ঙ্গ তৈরি হচ্ছে, হবে, এবং সিন্ধু নদীর জল ঘুরবে। পাকিস্তানের 80% চাষের জমি এই নদীগুলোর ওপর নির্ভরশীল। আর যদি ভারত এই ট্যাপ বন্ধ করে দেয় না, তবে পাকিস্তানের 16 মিলিয়ন হেক্টর জমি মরুভূমি হয়ে যাবে। পাকিস্তানের জন্য সিন্ধু নদতন্ত্র হলো তাদের শিরা এবং উপশিরা। ওখানকার ধান, গম, তুলো সব এই জালেই চাষ হয়। পাকিস্তানের খাদ্য নিরাপত্তা 25 কোটি মানুষের মুখের গ্রাসের ওপর নির্ভর করে। তারবেলা এবং মঙ্গলার মতো বড় ড্যাম থেকে পাকিস্তান বিদ্যুৎ তৈরি করে। ভারতের এই টানেল প্রজেক্টের ফলে চেনাব নদীর জলপ্রবাহ 40% এবং সিন্ধু নদের জলপ্রবাহ 30% কমে যেতে পারে। এর অর্থ হলো পাকিস্তানের তীব্র খাদ্য সংকট এবং বিদ্যুতের হাহাকার হবে, এবং সেই মুহূর্তে
পাকিস্তানে গৃহযুদ্ধের পরিণতি হবে, গৃহযুদ্ধ হবে পাকিস্তান। ইসলামাবাদ কি জানে না? আলবাত জানে। কি করছে ইসলামাবাদ, আর ভারতই বা কি করছে জানাবো আপনাদের। তাদের বলছিলাম কিভাবে আমাদের এই টানেল প্রজেক্ট ইসলামাবাদকে অর্থাৎ পাকিস্তানকে একেবারে মরুভূমি করে দিতে পারে, তাদের গৃহযুদ্ধ বাজিয়ে দিতে পারে। কারণ ওই যে জল না পেলে তাদের খাদ্য শুকিয়ে যাবে, তাদের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা পড়ে যাবে। ইসলামাবাদ জানে ভারত যদি একবার সফল হয় তবে তাদের হাতে আর কোনো কার্ড অবশিষ্ট থাকবে না। ভারতের এই মাস্টার প্ল্যান শুধু পাকিস্তানকে শাস্তি দেওয়ার জন্য কিন্তু নয়, বরং রাজস্থানের মরুভূমিকে চিরতরে সবুজ করার এক স্বপ্নও দেখায়। এর নাম ইন্দাস যমুনা লিঙ্ক সুপার ক্যানাল। এই প্রকল্পের মাধ্যমে জল শুধু পাঞ্জাব বা হরিয়ানায় নয়, রাজস্থান, শ্রীগঙ্গানগর, সেই সমস্ত জায়গা পর্যন্ত পৌঁছে যাবে যেখানে এই মুহূর্তে জলের অভাব রয়েছে। এমনকি দিল্লির পানীয় জলের সমস্যা মেটাতে যমুনা নদীকেও পুনরুজ্জীবিত করা হবে। রাজস্থানের ইন্দিরা গান্ধী ক্যানেল সিস্টেমকে এই নতুন সুড়ঙ্গ ও খালের সাথে যুক্ত করা হচ্ছে। ভারতের কৃষকরা এতে বিশাল উপকৃত হবে। কিন্তু পাকিস্তান এই বিষয়টাকে জলযুদ্ধ বা ওয়াটার ওয়ারফেয়ার হিসেবে দেখছে। দেখলে দেখুক, আমাদের সত্যি কিছু যায় আসে না। তারা এমনকি পারমাণবিক হামলার হুমকিও দিয়ে রেখেছে। কিন্তু ভারত এখন আর আমেরিকার ফালতু সতর্কবার্তায় কান দিচ্ছে না, কারণ পাকিস্তান তো আমেরিকাকে নিজের পকেটে পুরে রেখেছে। আমেরিকাকে দিয়েও আবার ঘুরপথে অনেক বার্তা পাঠাচ্ছে। আর ডোনাল্ড ট্রাম্প তো এখন নোবেল প্রাইজ পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। ভেনেজুয়েলা থেকে যে নোবেল প্রাইজটি আমদানি করেছিলেন, নোবেল কমিটি চিঠি দিয়ে বলে দিয়েছে এভাবে নোবেল প্রাইজটা কারো পৈতৃক সম্পত্তি তো নয়, তাই কারোর হাত থেকে ট্রান্সফার করা যায় না। আসলে ডোনাল্ড ট্রাম্প ইনিও একজন ব্যবসায়ী। ইনি রাষ্ট্রপতি হওয়ার আগে ব্যবসায়ী ছিলেন, এখনও ব্যবসায়ী আছেন। ইনি ভাবেন টাকা সব কিছু কিনতে পারে আর টাকার বিনিময়ে সব হয়। কিন্তু ভারতের টাকার ওপরে আরও একটা ফ্যাক্টর কাজ করে। টাকা নিশ্চয়ই আমাদের সবার জন্য খুবই জরুরি, কিন্তু টাকার ওপরেও একটা জিনিস আছে যেটা প্রতিটি ভারতীয়র মনে, তাদের আবেগে সবার ওপরে স্থান পায়। সেটা হলো দেশভক্তি, দেশের জন্য কিছু করার জজবা। ওই যে বলে না, হাউস দ্য জোশ। প্রতিটা ভারতীয় একসঙ্গে, সে উর্দি পড়ুক আর না পড়ুক, একসঙ্গে বলে সত্যি আমাদের জোশটা একটু বেশি হাই। সেই কারণেই এই জলযুদ্ধ নিয়ে পাকিস্তান কিংবা আমেরিকার কোনো সতর্কবার্তাতেই ভারত কান দিচ্ছে। কিন্তু এই জলযুদ্ধের নেপথ্যে একটা রক্তাক্ত ইতিহাস রয়েছে, অপারেশন সিঁদুর। সেই যুদ্ধ যা শেষ হতেও হলো না। ডোনাল্ড ট্রাম্পের ফোন কি সত্যি পাকিস্তানকে বাঁচিয়ে দিল? অপারেশন সিঁদুরের সময় ভারত পাকিস্তানের জঙ্গি ডেরা আর সেনাঘাঁটিতে বিধ্বংসী হামলা চালায়, এটা আজ প্রমাণিত। চীনা প্রোপাগান্ডা কিংবা পাকিস্তানি প্রোপাগান্ডা এর অন্যত্র করতে পারবে না। রাফাল বিমান আর ব্রাহ্মস মিসাইল দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল পাকিস্তানের প্রতিরোধ ব্যবস্থা। কিন্তু মাত্র কয়েক দিনের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করেন এবং ভারত যুদ্ধবিরতিতে রাজি হয়, এমন একটা ন্যারেটিভ ছড়িয়ে পড়ে। ভারতের সাধারণ মানুষ তখন ক্ষোভে ফুঁসছিল, কারণ তারা জানতো ভারত জয়ের দোরগোড়ায় দাঁড়িয়েছিল। কিন্তু সেই যুদ্ধবিরতি কি সত্যি ভারতের জন্য আশীর্বাদ? এবার আসছি সব থেকে বড় প্রশ্ন। ভাবুন তো, যদি ডোনাল্ড ট্রাম্পের সেই মহামহিম ফোন, যেটা কোনোদিনই আসেনি, না আসতো, যদি ভারত যুদ্ধবিরতি না মানত, আরও যদি মাত্র 48 ঘন্টা যুদ্ধ চলতো, তাহলে কি হতো? আজ পাকিস্তানের মানচিত্রটাই বদলে যেত। কি লুকোনো ছিল আমেরিকার স্যাটেলাইট ছবিতে, যা পাকিস্তান আজও দুনিয়ার কাছে গোপন করে? বিশ্লেষকরা বলছেন ওই 48 ঘন্টা যদি ভারত হামলা চালিয়ে যেত, তবে পাকিস্তানের এয়ারফোর্স বা পিএএফ বলে আর কিছু বাকি থাকতো না। কেন এমন কথা বলা হচ্ছে? কারণ ভারতের ব্রাহ্মস আর স্ক্যাল্প মিসাইলের নিখুঁত লক্ষ্যভেদের ক্ষমতা পাকিস্তানের কাছে কোনো উত্তর ছিল না। স্যাটেলাইট ছবি বলছে ভারতের মিসাইলগুলো পাকিস্তানের এয়ারবেসের রানওয়েতে বড় বড় গর্ত করে দিয়েছিল, অথচ পাকিস্তানের একটা মিসাইলও ভারতের কোনো ক্ষতি করতে পারেনি। ভারতের মিসাইল অ্যাকিউরেসি ছিল 3 মিটারেরও কম। এর মানে দিল্লি থেকে পাথর ছুঁড়ে লাহোরের একটা জানলার কাঁচ ভেঙে দেওয়া সম্ভব। ভারতের হামলা পাকিস্তানের 4টে প্রধান এয়ারবেসকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। যদি আরও 48 ঘন্টায় হামলা চলতো না, তবে পাকিস্তানের বাকি 9-10টা এয়ারবেসও নিমেষে ধ্বংস হয়ে যেত।
বিমানগুলো রানওয়েতে দাঁড়িয়েই ধ্বংস হতো, কারণ ওড়ার কোনো ক্ষমতা থাকলেও কোনো রানওয়েই আর অবশিষ্ট থাকতো না। এমনকি পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকে সেটা ফিরে পাওয়ার সুবর্ণ সুযোগ ছিল ভারতের কাছে। পাকিস্তান বারবার পারমাণবিক হামলার ভয় দেখিয়েছিল বিশ্বকে, কিন্তু ভারত জানতো ওটা নিছক ধাপ্পাবাজি। তাই তো বলছি, সিন্ধু নদের জল বন্ধ করাই হলো আসল খেলা। কারণ জানেন, কারণ একবার না, ইতিহাসে ভারত কখনো যুদ্ধ করে একসঙ্গে প্রচুর মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে নিজের নাম ইতিহাসে লিখতে চায় না। কূটনৈতিক চাল হবে, জল দিয়ে খেলা হবে, জল মাপা হবে। তোমরা রক্ত বওয়াও, আমরা জল দেব না। ততদিন এক বিন্দু জল পাবে না যতদিন না তোমরা ভারতীয়দের রক্ত বহানোর পরিকল্পনাও মাথা থেকে বার করবে। যেদিন তোমরা রক্ত বহানো বন্ধ করবে, সেদিন আবার জলের কথা বলবে। কারণ রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। ভালো থাকবেন, ভালো রাখবেন, কিন্তু যাওয়ার আগে আরও একবার, আজ वो साथी जो आज नहीं रहे, আমাদের বীর জওয়ান হাওলদার গজেন্দ্র সিং, যে আজকে শহীদ হয়েছেন আমাদের জন্য, এই দেশের জন্য, তার প্রতি আমাদের শ্রদ্ধা।